স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম শুভ লগ্ন। লিখেছেন সরজিৎ ঘোষ। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি সরজিৎ ঘোষের ছোট গল্প শুভ লগ্ন। সত্যি কপাল বটে, এমন সৌভাগ্য কতজনের হয়। বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে। ভাগ্যিস গায়ের রংটা ছিল, না হলে কখনো গরিব ঘরের মেয়েকে কি ওই বড়লোক বাড়ির ছেলে বিয়ে করত? বাপ তো ক্ষেত মজুরের কাজ করে, মেয়েটার যে একটা গতি হচ্ছে এটাই অনেক। বিয়ের দিন এক প্রতিবেশীর মুখ থেকে এমন কথাই শুনেছিল কবিতা, মেয়েটার একটা গতি হচ্ছে, তার মানে তাকে যে কেউ দয়া করছে। সারা জীবন কারো দয়ায় বাঁচতে হবে, কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর কবিতা তখনও পায়নি, কারণ গরিব ঘরের মেয়েদের যে এত প্রশ্ন করতে নেই। মেয়ে বড় হলে বাবা মায়েদের একটা চিন্তা থাকে, যে কোনো প্রকারে মেয়েটার বিয়ে দিতে হবে। তার ইচ্ছা অনিচ্ছা, স্বাদ স্বপ্ন, সেসবের মূল্য কে আর দেয়? উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কবিতাকে তো তাই বিয়ের পিঁড়িতে বসতে হলো। তাছাড়া এই রকম বড়লোক ঘরের ছেলে কানা কড়িটিও চায়নি, তা এমন ছেলেকে কি হাতছাড়া করা যায়? কবিতার বাবা মাও তাদের মেয়েকে এমন পাত্রের হাতেই পাত্রস্থ করতে চেয়েছে। বাড়িতে সানাই বাজছে, বর আসবে কিছুক্ষণের মধ্যেই। সেই আশাতেই সেজেগুজে একেবারে তৈরি হয়েছিল কবিতা। কবিতার বাবা কমলবাবু তার সাধ্য মতোই আয়োজন করেছেন। সব বাবাই চান তার সবটুকু দিয়ে মেয়েকে সুখী করতে। দুর্গাপুরের ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে, জমি জায়গাও প্রচুর তাদের। ঠিক সময়ে বরযাত্রী নিয়ে ছাদনাতলায় হাজিরও হয়ে যান পাত্রপক্ষ। কিন্তু সেই পাত্রকে বিয়ে করতে বেঁকে বসে কবিতা। বিয়ের মণ্ডপে হঠাৎ জোর গলায় কবিতা বলে ওঠে, এ বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই পারবো না। আকণ্ঠ মদ্যপান করে বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন বর। মদের নেশায় চুর হয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন পাত্রের বাড়ির লোক এবং বন্ধুরাও। শুধু তাই নয়, মত্ত অবস্থায় তারা কবিতার বাবার সঙ্গে অভব্য আচরণও করতে থাকেন। কবিতার এমন কথায় বাড়ি ভর্তি লোকজনও তখন হকচকিয়ে গেছে। অনেকেই বোঝাতে থাকেন বিয়েটা না হলে যে লগ্নভ্রষ্টা হবে মেয়ে। সব জানার পর লগ্নভ্রষ্টা হওয়ার ভয় উড়িয়ে দিয়ে ভরা বিয়ের আসরে বিয়ে ভেঙে দিয়ে কবিতা বলে ওঠে, যে লগ্নটা আমার জীবনের জন্য শুভ নয় সেই লগ্ন থেকে আমি সরে আসতেই চাই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবিতার বাবা কমলবাবুকে বলতে থাকেন, শোনো, মেয়েকে বোঝাও, এত টাকা খরচ করে মেয়ে যদি বিয়ে না করে সেটা তো তার বাবারই ক্ষতি। কমলবাবু বলেন, নিজের চোখে যা দেখলাম তাতে আমার কবিতা যা সিদ্ধান্ত নিয়েছে তাতে আমিও একমত। আজ হয়তো আমার সামান্য আর্থিক ক্ষতি হলো ঠিকই, কিন্তু জেনে শুনে নিজের মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না। সেটা সারা জীবনের জন্য অনেক বড় ক্ষতি। আর এদিকে যে তোমার মেয়েটা লগ্নভ্রষ্টা হলো, কাল থেকে তো ওকে সবাই লগ্নভ্রষ্টা বলবে, তার কি হবে বলো দিগিনি। কবিতা আজ চুপ করে থাকতে পারেনি। এক আত্মীয়ার এমন কথায় বলে বসে, বলে বলুক, এরকম শত শত লগ্ন জীবনে আসবে আমার। কোন লগ্নটা আমার জন্য মঙ্গলময় হবে আজ থেকে সেটা আমিই বুঝে নেব। আর আমি তো লগ্নভ্রষ্টা নই, আমাকে কেউ লগ্ন থেকে ভ্রষ্টও করেনি। লগ্নভ্রষ্ট হয়েছে ওই অসভ্য বর্বর মদ্যপানে আসক্ত মানুষটি, যে বরবেশে বিয়ে করতে এসেছিল, অথচ আমি তাকে বিয়ে করিনি। এরপর কবিতা এখানেই থেমে থাকেনি। বাবা গরিব হতে পারে, কিন্তু তার বাবার আত্মসম্মান বোধ আছে। হবু বর মদ খেয়ে তার পরিবারের লোকের সাথে অভব্য আচরণ করেছেন, এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। তাই কবিতা থানায় গিয়ে হবু স্বামী এবং তার বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মেয়ে হয়েও বাবার পাশে থাকার সাহস কবিতা সেদিন দেখিয়েছিল। কেউ কেউ বলেছিল, কি টাকাবুকো মেয়ে রে বাবা, মেয়ে মানুষের এত জেদ ভালো নয়, কিন্তু লগ্নভ্রষ্টা হয়েও কোনো হেলদোল নেই। আচ্ছা,
এই লগ্নভ্রষ্টা শব্দটা কি সত্যি শুধু মেয়েদের জন্য? বিয়েটা ভেঙে গেল বলেই মেয়েটা লগ্নভ্রষ্টা? আর যে ছেলেটা বিয়ে করতে এসেও বিয়ে হলো না তার, সে কি লগ্নভ্রষ্ট হলো না? নাকি পুরুষ বলে? পুরুষ মানুষ কি সব পাপাচার করার অনুমতিপত্র পেয়ে জন্মেছে? এই ভাবনাই কবিতাকে ভাবিয়েছে নতুন করে জীবন শুরু করার। একদিকে সমাজ আর একদিকে কবিতা। আসলে লড়াইটা শুরু হয়েছিল কবিতার বিয়ের ভাঙার দিন থেকেই। অনেক বড় চ্যালেঞ্জ তার কাছে। শুরু হয় নিজেকে গড়ার শপথ। কবিতা পড়াশোনায় মেধাবী না হলেও খেলাধুলায় সে অসম্ভব পারদর্শী। সব থেকে বড় কথা, কবিতার অসম্ভব সাহস। তাই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ কারোর কথায় কোনো কান না দিয়ে কবিতা এগিয়ে চলেছে তার লক্ষ্যে। বাবার সহযোগিতা ছাড়া বোধহয় তার এতটা এগিয়ে যাওয়া সম্ভব হতো না। দাঁতে দাঁত চেপে লড়াইটা করেছিল সেদিন সে। তবে হ্যাঁ, কবিতা আজ জীবনে প্রতিষ্ঠিত। সেদিনে মদ্যপানে আসক্ত পুরুষটিকে লগ্নভ্রষ্ট না করলে আজ হয়তো এমন সুখের লগ্ন তার জীবনে আসতো না। সব কিছু থেকে মেয়েদের দমিয়ে রাখার চেষ্টা চলে চিরকাল। আর আজকের সমাজ তো সব দোষ চাপিয়ে দেয় মেয়েদেরই কাঁধে। মুখ বুঝে যেন সব কিছু মেনে নেওয়াটাই তাদের স্বভাব। আর মেয়েরা ভালো কিছু করতে চাইলে সমাজ বাধা হয়ে দাঁড়ায়। সমাজের মানুষেরা টেনে হিঁচড়ে নিচে নামাতে চেষ্টা করে তাদের। পুরুষ দ্বারাই ধর্ষিত হলো নারী, অথচ সমাজ তাকে নাম দিল ধর্ষিতা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা, লগ্নভ্রষ্টা, ধর্ষিতা, পতিতা, নষ্টা, ডিভোর্সি, ডাইনি, কুটনি এই শব্দগুলোর বাংলা অভিধানে পুংলিঙ্গ নেই? হয়তো নেই। বিয়ে ভেঙে গেল বলেই তৎক্ষণাৎ কাউকে ধরে নিয়ে এসে আবার মেয়েটিকে বিয়ে দেওয়া, এমনটা কখনোই কাম্য নয়। বিয়েটা তো কোনো উপশম নয়। সমাজ তো বলে পুরুষেরা নাকি লগ্নভ্রষ্ট হয় না। তার মানে পুরুষের তো কোনো লগ্নই নেই, লগ্ন তো নারীর। তাই একটা লগ্ন গেলে আবার একটা নতুন লগ্ন তার জীবনে আসবেই। তাই নারীর লগ্নে পুরুষ যদি বিয়ে না করে তবে লগ্ন থেকে পুরুষই ভ্রষ্ট হয়, নারী নয়। আর কবিতা ঠিক এটাই বিশ্বাস করে। কবিতা ভাবে জন্মানোর সময় মানুষ তার সারা জীবনের দিনলিপিটা যদি হাতে পেয়ে যেত কতই না ভালো হতো। সব কিছু আগে থেকে দেখতে পেত। জীবনের লড়াই আর টানাপোড়েনে ভালোবাসার নদীটিও মজে গেছে সেই কবে। কারণ এককালে তার জীবনেও ছিল ভালোবাসার মানুষ। স্কুলে পড়তে পড়তে ভালোবেসেছিল দেবেশকে। কবিতাদের কয়েকটা বাড়ি পরেই ছিল দেবেশের বাড়ি। সবই অদৃষ্ট। জীবনের গতিপথ কিভাবে কোথায় মোড় নেবে কে জানে। দেবেশের সঙ্গে ভালোবাসার পাঠ সেই সময় চোকাতে হয়েছিল। কারণ দেবেশ তখন সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছে, চাকরি বাকরিও করে না। কবিতাকে বিয়ে করবে কি করে? তাই দেবেশ নিজেই বলেছিল বিয়েটা করে নিতে। কবিতার বিয়েটা ভেঙে যাওয়ার যদিও পরবর্তীকালে দেবেশ ফিরে আসতে চেয়েছিল, কবিতা তখন রাজি হয়নি। তখন ভালোবাসা অপেক্ষা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য ছিল। কবিতা এখন পুলিশের গুরুত্বপূর্ণ পদে চাকরি করে। কাজের চাপ তো থাকবেই। সেদিন ডিউটি থেকে তাড়াতাড়ি ফিরেও গেছে কবিতা। ঘড়িতে তখন 7টা বা তার একটু বেশি হবে। মোবাইলটার রিং বাজতে থাকায় কবিতা দেখে বাবার ফোন। কবিতা ভাবে ঘন্টা দুয়েকে আগেই বাবার সঙ্গে তো কথা হলো, আবার কি দরকার পড়লো। ফোনটা রিসিভ করতেই ওদিকে কমলবাবুর কণ্ঠে তখন আতঙ্কের সুর। শোন মা, তোকে এখনই আসতে হবে, খুব বিপদ হয়েছে। মানে কি হয়েছে? মায়ের শরীর ঠিক আছে তো? তোর মায়ের শরীরটা অসুস্থ। তুই বেশি দেরি না করে সদর হসপিটালে তাড়াতাড়ি চলে আয়। তোর মাকে নিয়ে হসপিটালে রওনা দিচ্ছি আমরা। বলেই ফোনটা কেটে দেয় কবিতার বাবা। খুব একটা বেশি দূর না হলেও কবিতার কর্মস্থল থেকে সদর হসপিটালে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। কবিতাও আর দেরি না করে গাড়ি ধরে পৌঁছে যায় হসপিটালে। বাবাকে দেখতে পেয়েই কবিতা জিজ্ঞাসা করে, ও বাবা, মা কেমন আছে গো? সব ঠিকঠাক আছে তো? ভয় কাটিয়ে উঠে কমলবাবু কবিতাকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে রে, তোর মা এখন ডাক্তার দেখেছে, ভয়ের কিছু নেই। তোর মা কথাও বলছে। আর বলিস কেন, টাইমে খাওয়া দাওয়া করবে না, প্রেশারের ওষুধটা ঠিক মতো মনে করে খাবে না,
তাই তো মাথা ঘুরে পড়ে গেছিল। কথাটা বলেই কমলবাবু পিছনে ফিরে বলল, আরে তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে এসো। বাবার কথাটা শুনেই দূরের দিকে তাকিয়ে দেখে কবিতা দেখছে দূরে দাঁড়িয়ে আছে দেবেশ। কবিতা কিছু বলে ওঠার আগেই কমলবাবু বলে ওঠেন, আরে ওই তো সব কিছু করলো, অ্যাম্বুলেন্স ডাকা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা, ডাক্তারের সঙ্গে কথা বলা, সব কিছু। আজ দেবেশ পাশে না থাকলে কি যে করতাম জানি না। আর তুই তো জানিস মা, আমরা গ্রামে থাকি, সন্ধ্যের পর একটা ডাক্তার পর্যন্ত পাওয়া যায় না। দেবেশের এই উপকার কখনোই আমি ভুলতে পারবো না। আচ্ছা তোরা একটু কথা বল, কয়েকটা ওষুধ লাগবে, দোকান থেকে নিয়ে আসি আমি। দেবেশের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে কবিতা বলে, তোমাকে ধন্যবাদ দেব না, অনেক বড় উপকার তুমি আজ করলে আমাদের। কবিতা, আমি তো আমার কর্তব্যটুকু পালন করেছি, বিপদের দিনে একটুখানি যদি না করতে পারি তাহলে কিসের আর মনুষ্যত্ব। তাছাড়া একসময় আমরা তো কাছের বন্ধুও ছিলাম। পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু ভিতরের সম্পর্কটা তো শেষ হয়ে যায়নি। ভালোবাসাটা আজও বেঁচে আছে কবিতা। কবিতা মনে মনে ভাবে, দেবেশের সবটুকু কথাই সত্যি। পরিস্থিতি অনেক সময় দূরে সরিয়ে নিয়ে গেলেও মনের মধ্যে ভালোবাসার মানুষটা আজীবন থেকে যায়। তাই নতুন করে জীবনকে আবার সাজানো যেতে পারে, ভালোবেসে হৃদয়কে আবার রাঙানোও যেতে পারে। হয়তো নতুন করে শুরু করার জন্য ঈশ্বর আর একটা সুযোগ দিচ্ছেন। তারপর আর কি, কবিতা আর দেবেশে সেই পুরনো প্রেমটা পূর্ণতার দিকে এগোয়। তবে হ্যাঁ, দেবেশ এখন প্রতিষ্ঠিত, বাড়ি থেকে কিছুটা দূরে একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত। যে ভয়ে দেবেশ বিয়ে করতে সেদিন পিছপা হয়েছিল, আজ সে ভয়টা দেবেশের আর নেই। দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। ফাল্গুন মাসের এক বাসন্তিক সন্ধ্যায় দেবেশ আসে বিয়ে করতে। একদম ঠিক সময়, ঠিক লগ্নে 4 হাত বাঁধা পড়ে। হয়তো এমন শুভ লগ্নটার অপেক্ষায় ছিল কবিতা। আর সেই শুভ লগ্নে উচ্চারিত হলো শুভ পরিণয়ে সেই বৈদিক মন্ত্র, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব।